আগের দিন ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমার কম্পিউটারের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নিয়ে, ঠিক আছে। এবার আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটার ব্যবহার হচ্ছে নিশ্চয়ই তার কোনো অ্যাডভান্টেজ আছে, নাহলে কম্পিউটার মানুষ এত শিখতেও না আর ব্যবহার হতো না, তাই তো। তো অ্যাডভান্টেজ হিসাবে কম্পিউটারের আমরা যে পয়েন্টগুলোকে তুলে ধরেছি, 1 নম্বর অ্যাডভান্টেজ আমরা কী পাচ্ছি কম্পিউটারে, যে কম্পিউটার খুব স্পিডে কাজ করতে পারে, ঠিক আছে। কম্পিউটার যে কোনো কাজ খুব দ্রুত হয় এবং কত তাড়াতাড়ি কাজ হয় সেটা হচ্ছে মিলি, মাইক্রো, ন্যানো এবং পিকো। এই যে সেকেন্ডের থেকে ছোট হচ্ছে মিলি সেকেন্ড, তার থেকে ছোট হচ্ছে মাইক্রো সেকেন্ড, তার থেকে ছোট ন্যানো সেকেন্ড, তার থেকে ছোট হচ্ছে পিকো সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ড কতটা সময় আমরা জানি, ঠিক আছে। তার থেকে ছোট সেকেন্ড হচ্ছে এইগুলো। কতটা ছোট? 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 10⁻⁻3, অর্থাৎ 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় হচ্ছে 1 মিলি সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ডকে 1000 ভাগ করার পর যে সময়টা আসবে সেটা হবে 1 মিলি সেকেন্ড। তারপরে মাইক্রো সেকেন্ড, এটা কত আছে? 6টা শূন্য থাকবে, 10⁻⁻6 মানে 6টা শূন্য থাকবে, ঠিক আছে। তাহলে একক, দশক, শতক, এটা হাজার, একক, দশক, শতক, হাজার, হয়তো লক্ষ, ঠিক আছে, প্রায় 10 লক্ষ, তাই না। তাহলে এত ভাগের 1 ভাগ সময় হচ্ছে 1 মাইক্রো সেকেন্ড। তারপরে ন্যানো সেকেন্ড আছে, পিকো সেকেন্ড আছে। পিকো সেকেন্ডে 12টা শূন্য আছে, 12টা শূন্য আছে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডকে এত ভাগ করার পর 1 ভাগ যে সময়টা হবে সেই সময়ের মধ্যে যে কোনো ক্যালকুলেশন করে দিতে পারে কম্পিউটার, এত ফাস্ট কাজ করতে পারে। বড় বড় ক্যালকুলেশন উইদিন সেকেন্ড, মানে সেকেন্ডে নয়, সেকেন্ডের থেকেও পিকো সেকেন্ডে কাজ করতে পারে, এত স্পিডে কাজ করতে পারে। তো এইটা একটা অ্যাডভান্টেজ, খুব স্পিডে কাজ করতে পারে, ঠিক আছে। আর একটা অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, মেমোরি বা স্টোরেজ থাকে, আমরা কোনো কিছু ডেটা তার মধ্যে সেভ করে রাখতে পারি, তাই তো। অনেক কিছু ডেটা আমরা সেভ করে রাখি, এইটা একটা অ্যাডভান্টেজ। মেমোরি তো আমাদেরও আছে, তাই তো। এর আগেও আমরা মানুষের সাথে তুলনা করেছি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস নিয়ে। এবার মেমোরির সাথে আমরা ব্রেনে স্টোর করে রাখি যে কোনো ডেটা, তাই তো। ডেটা বলতে তথ্য যা মনে আছে সেগুলো তো স্টোর করে রাখি। কম্পিউটারও তাদের মেমোরি আলাদা করে লাগানো হয়, সেই মেমোরিতে স্টোর করে রাখে। তো আমাদের মেমোরি আর কম্পিউটার মেমোরির মধ্যে পার্থক্য কী, তোমাদের কি মনে হয় পার্থক্যটা কী আছে? হুম 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 আমাদের মেমোরিতে বেশি মনে রাখা যাবে না কম্পিউটার মেমোরিতে বেশি ভরে রাখা যাবে? হ্যাঁ, কম্পিউটারে। আচ্ছা, আমাদের মেমোরির ক্যাপাসিটি কতটা আছে? ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, যেমন ধরো না তোমার মোবাইলে কতটা মেমোরি আছে। তোমরা যখন মোবাইল কিনো নিশ্চয়ই তোমাকে র্যাম রম দিয়ে দেয়, তাই না। র্যাম বলে 8 জিবি আর রম হয়তো 128 জিবি বা 64 জিবি কিছু একটা বলে দেয়, রম যেটা বলে। রমের মধ্যে স্টোর করে রাখো তোমরা ম্যাক্সিমাম ডেটাগুলো, যা ছবি তোলো ভিডিও তোলো, কোথায় স্টোর করে রাখি? রমের মধ্যে। র্যামে স্টোর হয় না, কোথায় স্টোর হয়? রমে। সেই জন্য রমটা হচ্ছে, রমটাকে পার্মানেন্ট মেমোরি বলা চলে, যে ওখানে স্টোর করে রাখে। কিন্তু রমটা হচ্ছে বোর্ডের সাথে লাগানো থাকে, ইনবিল্ড। কম্পিউটার বা এই তোমার মোবাইল বা বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি আর ওই মেমোরি পাবা না। তার জন্য এক্সটার্নাল মেমোরি হিসাবে আমরা চিপ ব্যবহার করি, মেমোরি কার্ড, তাই না। তো কম্পিউটার রম থাকে, কম্পিউটার রমে আমরা বেশি রাখি না, কম্পিউটার মানে দেয়ও না মেমোরি কম্পিউটারে বেশি, আমাদেরকে এক্সটার্নাল মেমোরি লাগাতে হয়। মেমোরি ক্লাসে সেটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো আমাদের মেমোরি আর কম্পিউটার মেমোরি হচ্ছে, আমাদের মেমোরির ক্যাপাসিটি কতটা সেটা আমরা নিজেও জানি না, আমি কতটা ধরে রাখতে পারবো। কিন্তু তোমার মোবাইলের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার বাইরে ওভার তুমি দিতে পারবা না। 128 জিবি মেমোরি মানে তোমাকে 128 জিবি ডেটাই তুমি ম্যাক্সিমাম স্টোর করতে পারবা, তার বেশি পারবা না। কিন্তু আমার মেমোরি কতটা ক্ষমতা আছে আমি নিজেও জানি না, কেউ জানে না। হ্যাঁ, হ্যাং করবে তখন হ্যাং করবে, ঠিক আছে। তো আমরা দেখো কম্পিউটার মেমোরিতে যেটা রেখে দেবো সেটা থেকে যাবে, আবার যেটাকে ডিলিট করে দেবো সেটা ডিলিট হয়ে যাবে, সেটা আমরা কন্ট্রোল করব। কিন্তু আমার মেমোরিতে কি রাখবো আর কি ডিলিট করবো সেটা কি কন্ট্রোল করতে পারবা? বললাম তোমাদের নামগুলো ডিলিট করে দাও, তোমাদের নাম তো মনে আছে, মেমোরিতে আছে তো, নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম মনে আছে, এগুলো ডিলিট করে দাও মেমোরি থেকে, পারবা? পারবা না। আবার আমি কিছু জিনিস বললাম যে এইটা মনে রেখে আসবে, পড়াশোনা করে আসবে, এটা ভালো করে, তো মনে পড়তে পড়তে হয়তো মনে হয় না, মনে থাকে না, ভুলে যায়, এখনই পড়লাম কালকে ভুলে গেলাম, তাই না। আমাদের মেমোরিতে পার্মানেন্ট করতে গেলে ওকে কন্টিনিউয়াসলি রিড করে 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 পার্মানেন্ট করতে অনেক কবার ওকে মানে দিতে হয়, ঠিক আছে, তবে পার্মানেন্ট হবে, নাহলে পার্মানেন্ট হয় না। আর এখানে কি হচ্ছে যে আমার ইচ্ছা মতন আমি রাখতে পারবো, আবার ইচ্ছা মতন ডিলিটও করে দিতে পারবো, ঠিক আছে। এইটা একটা অ্যাডভান্টেজ আছে যে কারণে ব্যবহার হয়, ওকে।
এর মেমোরি যদি না থাকতো, তুমি ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা ট্রানজ্যাকশান করছো, তার হিসাব যদি ওর স্টেপ সেভ করে না রাখতে পারে, তখন তো টাকা আমি রেখে এলাম, আমার টাকার হিসাব নাই, মেমোরি থেকে উঠে গেছে তাই বললো। ইনসিকিওর হয়ে যাবে ব্যাপারটা। অ্যাকিউরেসি একটা অ্যাডভান্টেজ, যেখানে হচ্ছে কম্পিউটার অ্যাকিউরেট কাজ করে, মানে ভুল কাজ করে না। তুমি যদি 5 গণিতে 5 করো, তোমাকে রেজাল্ট 25ই দেখাবে। এবার ভুল যদি লেখো তাহলে তোমাকে ভুল রেজাল্ট দেখাবে, ঠিক আছে। আমি যেমন ইনস্ট্রাকশান দেবো সেই অ্যাকিউরেট কাজ ও করবে, এইটা একটা অ্যাডভান্টেজ আছে। আর একটা অ্যাডভান্টেজ বলি আমরা কম্পিউটারে, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং ব্যাপারটা কি? কম্পিউটারে একসাথে একাধিক কাজ করা যায়, মোবাইলে তো হয়। একসাথে একাধিক কাজ কী কী হয় বলো? মোবাইলে করো তোমরা, দুটো কাজ চলছে একসাথে, কথা বলছে প্লাস হোয়াটসঅ্যাপে চ্যাট হচ্ছে কেন? হ্যাঁ, ইউটিউবও চলে, ইউটিউবের সাথে কথা, হ্যাঁ কথা চলে, মানে সাউন্ডটা কম হয় তাই, হ্যাঁ শুনতে পাবে, ঠিক আছে। তাহলে এই যে মাল্টিটাস্কিং, একাধিক কাজ করা আছে কম্পিউটারের ক্ষেত্রে। তাই আমার এখন একটা অ্যাপস চলছে, আমি আর একটা অ্যাপস খুলে দিলাম, এই অ্যাপসটা খুলে দিলাম, এখানেও কাজ করতে পারি। আবার একটা অ্যাপস খুলে দিলাম, এখানে কাজ করতে পারি। কোনো কিছু ইন্টারনেটে ডাউনলোড চাপিয়ে দিয়েছি বা কোনো একটা কাজ করছি, তাহলে এক্সট্রা কাজ, একসাথে একাধিক কাজ করা যায়। তাহলে একাধিক কাজ করা যায়, মাল্টিটাস্কিং, এই একটা অ্যাডভান্টেজ আছে যে একসাথে একাধিক কাজ করা যায়। এই যে ডাটা সিকিউরিটি যেটা বলছিলাম, যে কম্পিউটারের মেমোরিতে যদি ডাটাগুলো রেখে দাও, সেই ডাটাটা নষ্ট হয়ে যাওয়ার যে ভয়, তার একটা সিকিউরিটি থাকে, অবশ্যই থাকে। না থাকলে কিন্তু ডাটা নষ্ট হয়ে গেলে, তুমি আর যে কম্পিউটারে প্রচুর ডাটা আছে, হঠাৎ করে যদি ডাটাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যেতে পারে। ধরে নাও যেখানে মেমোরিতে রেখেছি, তোমার যে চিপটা তুমি মোবাইলে ভরছো, সেই চিপটা, মেমোরি কার্ডটা খারাপ হয়ে গেল, হতেই তো পারে। তার মানে ওইখান থেকে আর ডেটাগুলো পাবো না আমি কোনো দিন, তুমি পাবে না। কিন্তু তাই পাওয়া কি যাবে না? অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ, পাওয়া যায়। তার জন্য তোমাকে সেই রকম ফরেনসিক ল্যাব বা তাদের একটা এক্সপার্ট জায়গা আছে, সেখানে দিতে হয়, সেখান থেকে উদ্ধার করা যায়। একবারেই যে খারাপ, তুমি যদি গলিয়ে দাও, পুড়িয়ে দাও, তাহলে আলাদা ব্যাপার। আমাদের কম্পিউটারে যে মেমোরি কার্ড, হার্ড ডিস্ক বা এসএসডি ব্যবহার করা হয়, সেটা খারাপ হয়ে গেলে দেখা গেলো যে ডিস্কটা তো খারাপ হয় না, খারাপটা হয়ে যায় কোনো একটা পার্টস, বোর্ড বা ওর যে ভিতরে বোর্ড থাকে, যে যন্ত্রাংশ থাকে, সেটা খারাপ হয়েছে। ওই ডিস্কটা থেকে আবার ডেটাকে রিকভার করা যায়, তার জন্য মানে অনেক রকম সিস্টেম আছে। এবার আমরা কী করি, অত ডিটেলসে যাই না, আমরা বাদ দিয়ে দিলাম। কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা হলে তারা তার বাদ দেবে না, ঠিক আছে। তাদের তখন সেইটা থেকে রিকভারি করতে পারবে। এইটা অটোমেশন হচ্ছে অটোমেটিক কাজ করবে। আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম, সেই অনুযায়ী সে কাজ করে দেবে। যেমন ধরে নাও, মোবাইলে যদি অ্যালার্ম দিয়ে রাখো, ঠিক সেই টাইমে গিয়েও নিজের মতন অ্যালার্ম তোমাকে বাজিয়ে দেবে, তাই না? আবার যদি বললে, আমার অটোমেশনে কী হতে পারে, যে আমি বলে রাখলাম যে এই ডেটে এই টাইমে তার এই অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করে দাও। আমরা শিডিউল করে রাখতে পারি, শিডিউল বলা হয় যেটাকে। ইউটিউব, ফেসবুকে যখন পোস্ট করি, শিডিউল পোস্ট করা হয়। কেমন? আমি যদি বলে দিই যে আগামী কালকে দুপুর 2টোর সময় আমার এই ছবিটা পোস্ট হবে, ও নিজের কাছে রেখে দেবে, ঠিক ওই টাইমে পোস্ট করে দেবে তোমাকে, ঠিক আছে। এটা শিডিউল বলা হয়। তাহলে এই অটোমেশন, অটোমেটিক কাজ করা যায় কম্পিউটারে। আর একটা বলছে রিডিউস কস্ট, মানে খরচা বাঁচিয়ে দেয়। কম্পিউটার খরচা কী করে বাঁচায় আমাদের? খরচা কী করে বাঁচাবে? কম্পিউটার ব্যবহারে খরচা কোন দিক দিয়ে বলো? অনেকের কাজ একলাই করে দিতে পারে, সময় কম শর্ট করে দেয়, কম সময় কাজ করে দিতে কাজ হয় খুব সহজেই। আবার ধরে নাও অনেক কিছু পেপার ওয়ার্ক করতে গেলে প্রচুর পেপারের যে খরচা থাকে, সেগুলো অনেকটা কমে যায়, ঠিক আছে। যেমন এখন পরীক্ষা অনলাইন হয়ে গেছে, হ্যাঁ, অনলাইন পরীক্ষা কম্পিউটারে বসেই তুমি দিতে পারবে। সেটা পেপার ওয়ার্ক করলে সময় লাগতো, অনলাইনে রেজাল্ট, পরীক্ষা দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে যেতে পারে, পরীক্ষা দেওয়ার সাথে সাথেই রেজাল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা ধরে নাও ডকুমেন্টস পাঠাতে হবে তোমাকে দিল্লি, এমার্জেন্সি বেসিস, তোমার মাধ্যমিকে অ্যাডমিট, রেজাল্ট, এই সমস্ত ডকুমেন্টগুলো দিল্লি পাঠাতে হবে। তোমাকে আগে কি করতে হতো, পোস্ট অফিসে গিয়ে ওগুলো পোস্ট করতে হতো, পোস্ট হতে যেতে সময় লাগতো, পয়সা খরচাও আছে। এখন আমরা মোবাইলে স্ক্যান করে বা হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ, ইমেলে আমরা পাঠিয়ে দিতে পারবো, তাই না? তাহলে এই যে তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাচ্ছে, এটা একটা সুবিধা, ঠিক আছে। তাহলে এইরকম অনেক সুবিধা আছে কম্পিউটার ব্যবহারের, যেগুলো আমাদেরকে, যেগুলো কম্পিউটারটা এত ব্যবহার হচ্ছে, না হলে তো হতো না। অ্যাডভান্টেজ, যার অ্যাডভান্টেজ বেশি তার ইউজ বেশি। যখনই ওই জিনিসটার অ্যাডভান্টেজ কমে যাবে, তখন আর তার ইউজ হবে না, ঠিক আছে। এইটা। আর ডিসঅ্যাডভান্টেজ কি? অসুবিধা। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যে পয়েন্টগুলো রেখেছি আমি, ঠিক আছে, এইগুলো যে রাখা হয়েছে, এগুলোকে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রাখা হয়েছে। সবগুলোই ডিসঅ্যাডভান্টেজ না হতেও পারে, রাখা হয়েছে। 1 নাম্বার বলেছি হেলথ ইস্যু। কম্পিউটার ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতির ব্যাপারে কিছু ক্ষতি টতি হতে পারে। কি তোমাদের কী মনে হয়, কী প্রবলেম হতে পারে কম্পিউটার ব্যবহার করলে?
চোখের প্রবলেম। আর লাইট বেশি, কম্পিউটারে যে মনিটর থাকে সেটা আই প্রোটেক্ট লাইট থাকে দীর্ঘক্ষণ। একটা জিনিস হচ্ছে হেলথ ইস্যু হতে পারে, যেটা হচ্ছে দীর্ঘক্ষণ যখন তুমি কম্পিউটারে কাজ করবে, দীর্ঘক্ষণ যে কোনো জায়গাতে তুমি মোবাইল দেখলেও তোমার চোখের ক্ষতি হবে, ঠিক আছে। তো সেই রকম কম্পিউটার দেখলে চোখের হতেই পারে। কম্পিউটার না দেখে কম্পিউটার কোনো দিন চালাইনি, তাও চোখের প্রবলেম হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো হতে পারে, মানে হবে না তা নয়, হেলথ ইস্যু হতে পারে। দেখো আরও কিছু হয় প্রবলেম, যেটা হচ্ছে কম্পিউটারে আমার যেমন এখানে কম্পিউটার, অফিস ঢুকে যাবো কম্পিউটার, আবার বাড়ি চলে এলাম আবার হয়তো কম্পিউটার, মানে আমি সারাদিন মানে ম্যাক্সিমাম টাইমই কম্পিউটার নিয়ে, হ্যাঁ কম্পিউটার নিয়েই থাকি। আমার এই এখন আমার চশমা লাগবে, ঠিক আছে। আর 2003 সাল থেকে আমি কম্পিউটার নিয়ে আছি। ফার্স্ট কম্পিউটারে আমি যখন হাত দিই তখন সেটা হচ্ছে 2003 সাল, কম্পিউটার যখন আমি শুরু হাতে করি, ঠিক আছে। এবং 2007, হ্যাঁ হ্যাঁ, এবং 2007 সালে আমি কম্পিউটারের মানে ফ্যাকাল্টি টিচার যাকে বলা হয়, ঠিক আছে। 7 সাল থেকে, তখন থেকে আমি ছাত্রদের শেখাই। তো ঘটনা হচ্ছে যে তখন থেকে কম্পিউটার এবং কন্টিনিউয়াসলি কম্পিউটার ব্যবহার হয় আমার সবসময়তেই। তারপরে তো অফিসে কম্পিউটারতে কম্পিউটার, সব জায়গাতে কম্পিউটার। তখন পর্যন্ত চশমা ব্যবহার হয়নি, ঠিক আছে। এখনও চশমা হয়নি, তবে রিসেন্টলি লাগবে, প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমি ডাক্তারে দিয়েওছে, আমি যাইনি। এখানে দেখো যেটা হচ্ছে সাইবার ক্রাইম লেখা আছে। হেলথ ইস্যু বলতে ওই চোখের প্রবলেমটা বললাম, একটা হতে পারে মেবি, ঠিক আছে। দীর্ঘক্ষণ অ্যাকচুয়ালি ওর ইউজের ব্যাপার আছে, ইউজ এবং সিস্টেমের ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিস ব্যবহারের একটা নিয়ম আছে, ঠিক আছে। তুমি কম্পিউটারের সামনে মানে তোমাকে দীর্ঘক্ষণ কাজ করতে হয়, তাই বলে তুমি 3-4 ঘন্টা কন্টিনিউয়াসলি কম্পিউটারে কাজ করেছো, একদম মনিটরে চোখ রেখে তুমি চোখকে রেস্ট দিচ্ছ না, সেগুলো প্রবলেম। নিয়ম হচ্ছে যে তুমি ঘন্টাখানেক কাজ করলে, তারপরে একটু উঠে দাঁড়ালে, ঠিক আছে। 5 মিনিট অন্ততপক্ষে, 2-3 মিনিট বা 5 মিনিট তোমাকে হয়তো একটু বাইরে থেকে ঘুরে এলে, তারপরে এসে আবার বসো। কন্টিনিউয়াসলি 4-5 ঘন্টা যদি, এবার কোনো আমাদের হয় মাঝে মাঝে কোনো সময় এমন কাজ আছে 2-3 ঘন্টা আমি উঠতেই পাই না, এরকম হয়ে যায়, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে সেটা চিন্তা করে নিতে হবে, এবং যে টেবিলটাতে বসবে সেই টেবিল যেন তোমার সুইটেবল টেবিল হয়। হাতের সাথে কিবোর্ডের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া চাই। এটা অনেক কিবোর্ড এরকম উঁচু আছে, কেউ হয়তো নিচে আছে কিবোর্ড, ঠিক আছে। এরকম হয় না যে চেয়ারটাতে বসবে সে আমার পেছনে যেন কাঠের চেয়ার বা পেছনকার এটা যেন সোজা হয়, যে এরকম ব্যাকানো এইসব চেয়ারে বসে হবে না, হ্যাঁ। মানে হ্যাঁ, সিট দাঁড়ার জন্য সোজা হয়ে বসতে হবে, ঠিক আছে। মানে তোমার স্পন্ডালাইসিসের প্রবলেম হতে পারে, মাজার প্রবলেম হতে পারে, মানে এগুলো হতে পারে, ঠিক আছে। স্পন্ডালাইসিস বলতে তোমার ঘাড়ের প্রবলেম হতে পারে, মানে কম্পিউটারে যদি আই কন্ট্যাক্টটা ঠিকঠাক না হয়, মানে সেট আপটা যদি ঠিকঠাক না থাকে। তাই তুমি যখন দীর্ঘক্ষণ কোনো কম্পিউটারে কাজ করবে, তখন সেই সেট আপটা নিজের মতন করে নিতে হয়, যে আমাকে তো এখানে ম্যাক্সিমাম কাজ করতে হবে, তাহলে আমি যেন আমার সেট আপটাকে ঠিকঠাক রাখি, হ্যাঁ। এটা তাহলে এই প্রবলেমগুলো থেকে অনেকটা মানে হয়, রিলিফ হয়। যে কোনো জায়গাতে অফিসে যারা দীর্ঘক্ষণ কাজ করে তাদের এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে, কোমর টোমরের প্রবলেমগুলো হতে পারে, চেয়ারে বসে এতে বসে, ঠিক আছে। আচ্ছা, সাইবার ক্রাইম এটা সম্বন্ধে কী জানো তোমরা? এখন বর্তমানে সব থেকে চিন্তার বিষয় হচ্ছে এইটা, সাইবার। ওটা হচ্ছে হ্যাকিং, ওটা সাইবার ক্রাইমই, সাইবার ক্রাইমের মধ্যেই পড়ে ওটা, ঠিক আছে। ওটা সাইবার ক্রাইম মানে হচ্ছে অপরাধ, ঠিক আছে। তাহলে অনলাইনে যে সমস্ত অপরাধগুলো করা হয় তাকেই বলা হয় সাইবার ক্রাইম। কী কী হতে পারে? দেখা গেল যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, তোমাকে ওটিপি চাইলো, তুমি ওটিপি দিয়ে দিলে, বললাম আমি ব্যাংক থেকে বলছি, বা বললাম আমি আধার থেকে বলছি, গ্যাসের অফিস থেকে বলছি, আপনি গ্যাসের ভর্তুকি পাবেন, আমাকে ওটিপিটা দেন। যে ওটিপি দিলে তোমার অ্যাকাউন্টে টাকা তুলে নিল, এইগুলো হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম এইগুলো, তুমি কারো ধরে নাও কারো ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করছো, খারাপ ছবি তুলে ব্ল্যাকমেল করছো, এগুলো সাইবার ক্রাইম। অর্থাৎ অনলাইনে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে মানুষকে যে ঠকানো হয় বা যে অপরাধগুলো করা হয়, সবগুলোই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, ঠিক আছে। সাইবার ক্রাইমের মধ্যেই পড়ে এইগুলো। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আলাদাভাবে থাকে, তাদের সঙ্গে করলে, মানে যোগাযোগ করলে তাদের মানে সলভের ব্যবস্থা আছে, ঠিক আছে। এই কেমন হতে পারে? অনেক রকমভাবে সাইবার ক্রাইম এখন যা হয়েছে, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হ্যানা ত্যানা অনেক কিছু আছে। তোমাকে বললো যে ভুল করে তোমার অ্যাকাউন্টে 30,000 টাকা ঢুকে গেছে, ঠিক আছে। একজন 30,000 টাকা ঢুকিয়ে দিয়েছে, ওকে। ভুল করে বললে, পরে ফোন করে বলছে যে তোমার অ্যাকাউন্টে ভুল করে আমি 30,000 টাকা ঢুকিয়ে দিয়েছি, আমাকে টাকাটা পাঠিয়ে দাও, হ্যাঁ। দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিল, তুমি ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে টাকা, ঠিক আছে। এবার আবার ফোন করে বলছে কই পাঠালেন না টাকাটা, তো বলছি যে আপনাকে যে পাঠালাম, তো ওইটা ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিল ওটা তোমাকে টেলিগ্রামে দিয়েছিল, হোয়াটসঅ্যাপে দেবে না, টেলিগ্রামের ওটাকে আবার ডিলিট করে দেওয়া হয়, ঠিক আছে, ডিলিট করে দেওয়া হয়। দিয়ে বলছে যে আমার অ্যাকাউন্ট নাম্বার তো এইটা থেকে আপনাকে বলেছিলাম, দিয়ে এবার ভয় দেখানো শুরু করলো,
তুমি তো যাকে দিয়ে দিয়েছো সে তার টাকা দিবে না তোমাকে আর। মানে আমার একজন খুব কাছের লোকের কাছ থেকে হয়েছে এটা, ঠিক আছে। হ্যাঁ, দিয়ে এবার খুব রিলেটিভের কাছ থেকে হয়েছে, ওকে বলা হলে সাইবার ক্রাইম বহরমপুরে আছে, তুমি যোগাযোগ করো। বহরমপুরে যদি না পারে তাহলে কলকাতা। এবার বহরমপুরে প্রথম দিকে পাত্তা দেয়নি, কলকাতা চলে গেছে সরাসরি। 30-40 হাজার টাকার ব্যাপার, কলকাতা চলে গেছে। কলকাতা থেকে তখন বহরমপুরকে বলে যে আপনার ওখান থেকে এখানে কেন আসছে, মানে একটু জাস্ট প্রেসারাইজ করে। 2 দিনের মধ্যে তখন ফোন আসা বন্ধ হয়ে গেল। আর ইনফর্ম করার পরে পরেই ফোন আসা বন্ধ হয়ে গেল যারা করছিল, ঠিক আছে, সে দিয়ে দিয়েছে। তো সেই এরকম কিছু সমস্যায় যদি পড়তে হয়, কোনো দিন যদি পড়ে সমস্যায়, তখন তুমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যোগাযোগ করবে অবশ্যই, ঠিক আছে। এইটা একটা বড়সড় অপরাধ, মানে নর্মাল অপরাধের থেকে অপরাধ। এবং এইখানে যারা অপরাধী তারা সব মানে শিক্ষিত অপরাধী হয়, ঠিক আছে। মানে চোর ডাকাতরা তো চুরি করে, আর এখানে হচ্ছে শিক্ষিত শিক্ষিত লোক চুরি করে, ঠিক আছে, এখানে অনলাইনে। আচ্ছা, ভাইরাস অ্যান্ড হ্যাকিং অ্যাটাক, যেটা হ্যাকিং বলছিল যে অন্যের তথ্যকে নিয়ে নেওয়া, সেটাকে হ্যাকিং বলা হয়, ঠিক আছে। হ্যাকিং হচ্ছে যে তোমার ডেটা আমি নিয়ে নিতে পারবো আমার এখানে বসে বসে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে, তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমি ঢুকে যেতে পারবো, তোমার অ্যাকাউন্টকে হ্যাক করে নিতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, কী করে হ্যাক হয় বলো তো? তোমার হোয়াটসঅ্যাপে আমি কেউ একটা মেসেজ পাঠালো, লিঙ্ক পাঠালো, যেই লিঙ্কে টাচ করলে বা কোনো একটা অ্যাপস, আননোন অ্যাপস তোমাকে পাঠালো, যে ইনস্টল করলে, বললো যে এই অ্যাপসটা ইনস্টল করলে আপনি এত টাকার বেনিফিট পাবেন, হাতে যে ইনস্টল করে দিলে তোমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেল, ঠিক আছে। ওই হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন গ্রুপেও মেসেজ করছে। আমাদের একটা বন্ধুর সঙ্গে হয়েছে, ওর পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে যত গ্রুপ আছে, যত গ্রুপে আমরা জয়েন আছে, সব গ্রুপে কি একটা মেসেজ চলে যাচ্ছে, মেসেজ পাঠিয়ে দিচ্ছে, মানে ও নিজে না করার সাথে ওই পাঠিয়ে দিচ্ছে অটোমেটিক, মানে হ্যাক হয়ে গেছে ওটা, ঠিক আছে। তো এগুলো লগ আউট করে দেবে, ওই সময় লগ আউট করে দিতে হবে, টেকনিক্যাল, ঠিক আছে, লগ আউট করে দিতে হবে। লগ আউট করার পর আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ইয়ে করে দিতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিজেকে একটু সাবধান হতে হবে। তো এই হ্যাকিং হচ্ছে অন্যের তথ্য নিয়ে নেওয়াটাকে হ্যাকিং বলা হয়। এই সমস্ত আননোন সোর্সের লিঙ্ক কোনো সময় ওপেন করবে না। হোয়াটসঅ্যাপে কেউ একটা লিঙ্ক পাঠিয়ে দিল, যদি আননোন লিঙ্ক হয় বা আননোন পার্সন হয়, সেক্ষেত্রে লিঙ্ক খবরদার খুলবে না, ঠিক আছে। আচ্ছা, ভাইরাস, কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয়। আমাদের শরীরে ভাইরাস অ্যাটাক হয়। কি ভাইরাস অ্যাটাক করলো? করোনা ভাইরাসের নাম শুনলেই করোনার কথাই মনে আসবে, কিন্তু হাজার হাজার ভাইরাস আছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর ভাইরাস আছে, ঠিক আছে। আমাদের কন্টিনিউয়াসলি শরীরে হাজার ভাইরাস ঢুকে রেগুলার। সেই ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য আমাদের শরীরে অ্যান্টিভাইরাস আছে। সেই অ্যান্টিভাইরাসটাকে আমাদের হচ্ছে শ্বেত রক্তকণিকা যেটা আছে, অ্যান্টিবডি যেটা, ঠিক আছে। ও কী করে, আমাদের ভাইরাসের সাথে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে। পেরে যায়, যদি যুদ্ধে জিতে গেলে তো ভালো, আর না জিতলে শরীর অসুস্থ, জ্বর ঠান্ডা লাগাছে এরকম কিছু একটা সিমটম দেখা দেবে, অসুস্থ হবে, এবং অনেক কিছু ক্ষেত্রে মানুষ মারা যেতেও পারে, এমন ভাইরাস আছে। তো কম্পিউটার ভাইরাসটা কি? ভাইরাসটা হচ্ছে কম্পিউটারের ভাইরাস, এরকম জীবাণু বা কিছু নয়। এই ভাইরাসটা এক ধরনের সফটওয়্যার, এটাও মানুষের তৈরি করে। বলে না যে আমার মোবাইলে ভাইরাস ঢুকে গেছে, আমার কম্পিউটারে ভাইরাস ঢুকে গেছে, ঠিক আছে। এই ভাইরাসটা হচ্ছে মানুষের তৈরি করা একটা প্রোগ্রাম, যে কি করে কম্পিউটারের প্রোগ্রামগুলোকে খারাপ করার জন্য তৈরি করা হয়। নর্মাল যে প্রোগ্রাম যেখানে আমি কাজ করছি, সেই প্রোগ্রামটাকে খারাপ করার জন্য তৈরি করা হয়, ওকে। তো ভাইরাসের একটা ফুল ফর্ম আছে, ভাইরাস, ভি ফর ভাইটাল, আই ফর ইনফরমেশন, রিসোর্স আন্ডার সিজ করে নেয় না, পুলিশে বাড়ি সিজ করলো, গাড়ি সিজ করলো, বলে তোমার ভাইটাল ইনফরমেশানগুলোকে সিজ করে নেওয়া, মানে অর্থাৎ ইনফরমেশানগুলোকে আমাকে আর কাজ করতে দেবে না। তো এই ধরনের সফটওয়্যার তৈরি করে এরাও কিন্তু ভালো, যারা ভালো প্রোগ্রামার তারাই তৈরি করতে পারবে, একদম সাধারণ পাবলিকও ভাইরাস তৈরি করতে পারবে না। তো ভাইরাস তৈরি করে লাভটা কী হয়? আমার কম্পিউটারে তুমি ভাইরাস ঢুকে লাভ কী হবে? ভাইরাস আছে বলেই আজকে অ্যান্টিভাইরাস তৈরি হয়েছে। কম্পিউটার বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস মারতে হয়, কুইক হিল, আরও বিভিন্ন কোম্পানির আছে, ঠিক আছে। তার বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস আমরা মেরেছি, ক্যাসপারস্কাই, এরকম বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস আছে, যে অ্যান্টিভাইরাসগুলো আমাদেরকে মারতে হয়, কম্পিউটার লাগাতে হয়। মানে ওটা একটা সফটওয়্যার যে কী করে এই ভাইরাস অ্যাটাকিং থেকে বাঁচায়। অর্থাৎ আমার যে নর্মাল প্রোগ্রামগুলোকেও চেক করে নেয়, এগুলো হচ্ছে নর্মাল প্রোগ্রাম, আর আননোন কোনো যদি প্রোগ্রাম ঢুকে তাহলে ওকে ধরে নেবে, দিয়ে ডিলিট করে দেবে, ঠিক আছে। ওই অ্যান্টিভাইরাস কম্পিউটারে লাগাতে হয়, এবং তার জন্য বছরে হয়তো 2000-3000 টাকা করে লাগে, ঠিক আছে। 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা এরকম লাগে। হ্যাঁ, ভাইরাস তো ক্ষতি, কারণ আমার কম্পিউটার প্রোগ্রাম নষ্ট করে দিলে আমার কম্পিউটার তো মাঝে মাঝে খারাপ হবে, ঠিক আছে। এবং সেই ভাইরাসটাকে যদি রুখতে না পারি তাহলে তো সমস্যা, এবং রুখার জন্য আমাকে কী কিনতে হচ্ছে? আমাকে
অ্যান্টিভাইরাস। আজকে করোনা ভাইরাস শরীরে এসেছিলো বলেই তো ভ্যাকসিন তৈরি হয়েছে, অমুক ভাইরাসের এই ভ্যাকসিন, অমুক ভাইরাসের এই ভ্যাকসিন, সব ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে, কেউ পয়সা দিয়ে কিনে লাগাচ্ছে ভ্যাকসিনগুলো, তাই তো? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এই ভ্যাকসিন, ওই ভ্যাকসিন, বিভিন্ন রকমের ভ্যাকসিন সব ইয়ে করতে হচ্ছে। এবং এইটা তৈরি করলে কি তৈরি করেছে, কিছু তৈরি করে যারা এই ভাইরাসগুলো, তাদের কিছু উদ্দেশ্য থাকে। আমি যদি মনে করি যে অ্যান্টিভাইরাস বিক্রি করা একটা উদ্দেশ্য যদি মনে করি, ঠিক আছে, এটা না হলে তো অ্যান্টিভাইরাস বিক্রি হতো না, ঠিক আছে? তাহলে ওই অ্যান্টিভাইরাসগুলো পয়সা দিয়ে তো কিনতে হচ্ছে। এবং এই ভাইরাসগুলো কম্পিউটার ঢুকে কীভাবে? হাওয়াতে ধুলোবালিতে উড়ছে, ঢুকে না, কী করে ঢুকবে? ইন্টারনেটের সাহায্যে। তুমি অনলাইনে বিভিন্ন সাইট আমরা খুলি, কিছু ডাউনলোড করি, তখন আমার কম্পিউটার ঢুকে যেতে পারে। এটা হচ্ছে মেন মিডিয়া। দ্বিতীয় নাম্বার, তুমি বাইরে থেকে কারো কাছে গেমের ক্যাসেট কিনলে, আগে সিডি ক্যাসেটে গেম কিনে পাওয়া যেত, এখন তো অনলাইন গেম হয়ে গেছে সব। আগে গেম খেলতে গেলে অনলাইন তো এরকম ছিল না, সিডি ক্যাসেট কিনে নিয়ে আসতে হতো, গেমের ক্যাসেট কম্পিউটারে ভরে ইনস্টল করে সেখানে কাজে খেলা হতো গেম। তাহলে ওই যে যার কাছে গেম কিনে নিয়ে এলাম, ওই গেমের মধ্যেই ভরা আছে হয়তো দেখালো ভাইরাস, ঠিক আছে? তো এইরকম বিভিন্ন জায়গা থেকে ভাইরাসগুলো আমার কম্পিউটার ঢুকে যেতে পারে। আমার কম্পিউটার ভাইরাসের আঁকড়া, আমার কম্পিউটারে তোমার কম্পিউটারে যাবে কী করে? তুমি কোনোদিন নেটই ব্যবহার করে, তাও তোমার কম্পিউটার ভাইরাস ঢুকেছে কী করে? এই তুই পেন ড্রাইভটা নিয়ে এসে যে আমাকে কিছু সফটওয়্যারগুলো ওইগুলো দিত, আমি যেই ওকে পেন ড্রাইভ করে সফটওয়্যারগুলো দিলাম, ওখান থেকে ওর কম্পিউটার ঢুকে গেল। এইভাবে হতো, ঠিক আছে? আগে কী করতাম, কেউ যদি পেন ড্রাইভ দিত আননোন সোর্স থেকে, বা মোবাইলে গান ভরতে গেলে, যেমন ওই দোকানে গিয়ে গান ভরতো না চিপে, তাহলে তখন কী করতে হয়, আগেই চিপটাকে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নিতে হয়, যে স্ক্যান করে দেখো তো কেন কোনো ভাইরাস আছে কিনা, তারপরে গান ঢুকাবে, নাহলে ঢুকাবে না, ঠিক আছে? এই সিস্টেম ছিল। তো এই ভাইরাসের ব্যাপারটা হচ্ছে, ভাইরাস আমাদের কম্পিউটারে যেটা ঢুকে সেটা কিন্তু কোনো জীবাণু নয়, বুঝতে পারলো তো? এটা এক ধরনের সফটওয়্যার, যেটা তোমার কম্পিউটারের বিভিন্ন মাধ্যমে ঢুকতে পারে। আচ্ছা, তাহলে এই হলো ভাইরাস। এবার হচ্ছে আমরা একটা পরিবেশ দেখো। কম্পিউটার ডিসঅ্যাডভান্টেজ বলতে কি, কম্পিউটার সব পরিবেশে তোমার কাজ করতে পারবে না, ওর মতো পরিবেশ একটা দরকার। একটা কম্পিউটারকে তুমি যদি এখন রোদে নিয়ে চলে গেলে, একদম রোদে, এই কম্পিউটারকে নিয়ে যদি রোদে বসে যাও, হিট যদি হয়ে যায়, কাজ হবে না, ঠিক আছে? কাজ করতে পারবে না। যে কম্পিউটার যে পরিবেশে, তাকে সেইভাবে তৈরি করা হয়। এখন যদি একে জলে ডুবিয়ে দাও, কাজ করবে? করবে না, ঠিক আছে? ওর একটা নির্দিষ্ট পরিবেশ দরকার, এনভায়রনমেন্ট দরকার হয়। এবং হ্যাঁ, এনভায়রনমেন্ট কম্পিউটার দরকার। যে কারণে দেখবা কম্পিউটারের ল্যাবগুলো বা কম্পিউটার যেখানে ম্যাক্সিমাম থাকে, সমস্ত কাঁচ টাচ লাগানো থাকে, ধুলোবালি যাতে না ঢোকে, এবং অনেক সময় এসি লাগানো থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে ভালো কাজ করতে পারে। যদি বেশি হিট হয়ে যায় সমস্যা হতে পারে। জলের তলায় কাজ করবে কম্পিউটার, তাকে স্পেশালি তার জন্য তৈরি করা হবে, ঠিক আছে? নাহলে তোমার কম্পিউটারকে জলে ডুবিয়ে দিলে আর কাজ করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, ওয়াটারপ্রুফ করতে হবে। তো এই একটা এনভায়রনমেন্টের দরকার হয়, নির্দিষ্ট একটা এনভায়রনমেন্ট দরকার হয়। এটা একটা মানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে লেখা হয়েছে, আর কিছু না। স্পেশাল ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার তার নিজের ভাষাটাই বুঝতে পারবে, ওর ভাষাতে ওকে বোঝাতে হবে। আমার ভাষাও বুঝতে পারবে না, আমি ওকে বলে দিলে বুঝতে পারবে না, ঠিক আছে? ওর ভাষাতে ওকে বোঝাতে হবে। এবার আমি যখন বলছি বুঝতে পারছে না, ওর ভাষায় বোঝাতে হবে, তাহলে ওর ভাষাকে বোঝানোর কেউ আছে যে বুঝিয়ে দেবে ওকে। কম্পিউটারের ভাষাটা কি, কম্পিউটার দুটো জিনিস বোঝে, দুটো সংখ্যা বোঝে, একটা 0 আর একটা 1, হ্যাঁ, আর কোনো কিছু বোঝে না। এবার অবাক হয়ে যাবে, তাই তো 0 আর 1 দিয়ে এত কিছু কাজ, এত কিছু করে, কি করে? ওর ভাষায় ও দুটো জিনিসই বোঝে। একটা ল্যাঙ্গুয়েজ বোঝে, যেটাকে বলা হয় বাইনারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাইনারি সিস্টেম, বাইনারি তোমাদের ক্যালকুলেশন দেখাবো। তাহলে বাইনারি দিয়ে সব রকমের ক্যালকুলেশন করে, ঠিক আছে? ওর যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজ। তো ওই মেশিন ল্যাঙ্গুয়েজটাই বোঝে, আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের ভাষায় বলি ওকে, ওই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। ট্রান্সলেটার থাকে, কম্পাইলার থাকে, ইন্টারপ্রিটার থাকে, মানে কিছু প্রোগ্রাম থাকে তৈরি করা, যারা কি করে ওর ভাষায় ওকে কনভার্ট করে দেয়। ও কনভার্ট করে দেওয়ার পর তখন ও বুঝে নেয়, দিয়ে আবার ওর মতন করে আউটপুট দেয়, সেই আউটপুটটা আমাদের মতন করে আমরা পাই। বোঝা গেল? মানে কেসটা হয়ে গেল কি, তুমি চায়না গেছো বেড়াতে, এবার দোকানে গিয়ে তুমি কিছু খাবার চাইছো, বুঝতে পারছে না, তাহলে কাকে লাগবে মাঝখানে? একজন মানুষ যে চায়নাও বোঝে, আবার তোমার ভাষা বাংলা ভাষাও বোঝে। ইন্টারপ্রেটার বলা হয় তাদেরকে, বলা হয় এদোভাষী বা ইন্টারপ্রেটার বলা হয়, ঠিক আছে? তারা ওকে বলবে, ও তখন ওকে কনভার্ট করে দেবে, ও আবার ওকে বলবে, ও তখন তার মতন কনভার্ট করে দেবে, ঠিক আছে? আউটপুট দেবে।
যেমন ধরেন আমাদের যে দেশের প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী যারা বিদেশে বেড়াতে যায় ও সব ভাষায় বুঝতে পারে, বিভিন্ন দেশে যায়, তো তাদের সাথে তো লোক থাকে, ওর নিজের মতন করে বলে ও তখন ওকে বুঝিয়ে দেয়, ঠিক আছে। এই ইন্টারপ্রিটার কম্পিউটার ক্ষেত্রেও আছে। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাডভান্টেজ এবং এই ডিসঅ্যাডভান্টেজের যে ব্যাপারটা, ঠিক আছে, এই ক্লাসটা আমরা এগুলো বুঝলাম যে কম্পিউটার এই কারণে বেশি ব্যবহার হয়, অ্যাডভান্টেজের জন্যই বেশি ব্যবহার হয়, ডিসঅ্যাডভান্টেজগুলোকে কন্ট্রোল করে চলতে হবে। প্রত্যেকটা জিনিস যার ব্যবহার তার অসুবিধা সুবিধা থাকবেই, তাই না? তো সুবিধা বেশি বলে মানুষ ব্যবহারটা করে বেশি, ঠিক আছে। তাহলে সেকেন্ডের ব্যাপারটা মাথায় রাখবা যে সেকেন্ডের থেকে ছোট হচ্ছে প্রথমে মিলি, তারপরে মাইক্রো, ন্যানো, পিকো। এই 3, 6, 9, 12 এটা মনে রাখলেই তুমি সেকেন্ডের ভাগটা পেরে যাবে। এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে কি, এখানে যে -3 দেওয়া আছে তার মানে হচ্ছে 1 এটা 10⁻³ যদি দিতাম তাহলে 1000 হলেই হতো, মানে 3টে 10-এর গুণ, ঠিক আছে, 3টে 10-এর গুণে 1000ই হয়। তো এই মাইনাস মানে হচ্ছে ওপরে 1 থাকবে আর এটা হবে, ঠিক আছে।